ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণের শুরুতেই। সাইফুর রহমান তপন, আপনার কাছে একটু আসতে চাই। বাড়ছে টার্গেট কিলিং, নির্বাচনে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বর্তমান মাঠ প্রশাসনে সুষ্ঠু ভোট সম্ভব বলছে সরকার। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে কি আপনার মনে হচ্ছে সুষ্ঠু ভোট সম্ভব? মানে এই ফেব্রুয়ারিতে আর অল্প কয়েকদিন সময় রয়েছে, একটু মন্তব্য জানতে চাই। না, এটা খুব কঠিন ব্যাপার এটা। কারণ পরিস্থিতি যা, একেবারে কে যে কাকে মারছে সেটাও কিন্তু খুঁজে বের করা যাচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা, যখন একটা সমাজে যেটাকে আমরা বলি আইনহীনতা, বিচারহীনতা এবং আইনহীনতা, ললেসনেস ইংরেজিতে যেটাকে বলে, এটা যখন থাকে, তখন কে কাকে মারে সেটারও হদিশ পাওয়া যায় না। যেমন ধরুন, এই যে কারণ বাজারের ওখানে যে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকে আহ, মারা হলো, এখন ওখানকার ওনার সহযোগী যারা, তারা একটা দলের নাম বললেন এবং তাদের সাথে একটা কনফ্লিক্টের কথা কথা বললেন। আবার বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম নেতা সালাউদ্দিন সাহেব তিনি বললেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সেটা তো এখানে দেখেন, মানে আমি বিএনপির কথাই বলছি, বিএনপি কিন্তু আমার ধারণা কনফিউজড, যে প্রথমত এই ঘটনাগুলোকে তারা হয়তো সিরিয়াসলি নিচ্ছে না, অথবা এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে তারা বলতে চাচ্ছে না, অথবা তারা আহ, উম, আহ, তারা জানে না। জি। তো এটা তো একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি। এটা কিছুদিন আগে সরকার হাদির তো ঘটনাও তো একেবারেই, ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ। সরকার তো একেবারেই লাজবাব। আপনি দেখেন, সরকার কিন্তু এই নিয়ে কোনো, তার কোনো বক্তব্য নাই, এই নিয়ে কোনো তার কথাবার্তা না। আগে তো তাও বলতো যে এগুলো আমরা প্রতিরোধ করব, এগুলো চলতে দিব না। এখন আমি এই ধরনের কোনো বক্তব্য সরকারের কোনো উপদেষ্টা কিংবা সরকার প্রধানের কাছ থেকে আমি সেটা দেখছি না। সেটা অর্থাৎ তার হাল ছেড়েই দিয়েছেন, আমার কাছে যেটা মনে মনে হচ্ছে সেটা। তো এই পরিস্থিতি কি হয়, এই পরিস্থিতিতে ইলেকশনে ধরেন, ইলেকশনে আপনার মানে যারা ইলেকশন পন্ড করতে চায় তারা তো থাকেই। হুম। এবার ইলেকশনে যারা কম্পিট করবে, প্রতিদ্বন্দ্বিতা যারা করবে, তাদেরও মধ্য থেকে এরকম কনফ্লিক্ট কিন্তু বাড়তে থাকে এবং নানা ধরনের গ্রুপের আবির্ভাব ঘটে। তারা এটাকে মানে অশান্ত করে তোলে সেটা। জি, নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো। আরেকজন অতিথি রয়েছেন, ইলিয়াস খান, আমরা একটু তার কাছে যেতে চাই এবং ইলিয়াস খান, আপনার কাছেও জানতে চাই একই বিষয়ে একই মন্তব্য। এবং ওসমান হাদি কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড ঘটলো, গতকাল ঘটেছে হচ্ছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ড। এই যে অপরাধীকে ধরা যাচ্ছে না, সামনে নির্বাচন, আহ, সামগ্রিক পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার? না, এটি আসলে দুর্ভাগ্যজনক। ওসমান হাদি তিনি শহীদ হয়েছেন, তাকে তিনি একজন প্রার্থীও ছিলেন। আপনি দেখুন, তারপর যে কালকে যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে অন দ্য স্পটে, এটি দুর্ভাগ্যজনক। এই ফাঁকে কিন্তু অনেক ছোটখাটো নেতা যারা আছেন, এরকম অনেকে নিহত হয়েছেন। আপনি দেখবেন যশোরে হয়েছেন, যশোরে একজন সাংবাদিকও হয়েছে, তিনি বিএনপি নেতাও ছিলেন। এটি দুর্ভাগ্যজনক। এটি 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 ভালো বাতাস না। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। কারণ আপনি জানেন যে আমরা দীর্ঘদিন নির্বাচন থেকে বঞ্চিত। একটি জেনারেশন নির্বাচন কি ভুলে গেছে, ভোট প্রদান কি ভুলে গেছে। কিন্তু আমাদের খুব কাঙ্ক্ষিত নির্বাচন, সামনের নির্বাচনটি। কারণ যারা আমাদের ভোটাধিকার হরণ করেছিলেন, আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন, ফেসিস্ট রেজিম কায়েম করেছিলেন, তারা তো পালিয়ে গেছে, তাদের পতন হয়েছে। এবং বলা যায় যে এক মহান মুক্তিযুদ্ধের পরে একটি বড় বিপ্লবের মধ্য দিয়ে গত সরকারের পতন হয়েছে। তারপরে নির্বাচনের জন্য মানুষ কিন্তু মুখিয়ে আছে, ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। সেই অবস্থায় যখন এই অবস্থার সৃষ্টি হয়, এটি কিন্তু দুর্ভাগ্যজনক। আপনি দেখবেন যে এর অনেকগুলো কারণ আছে, আমি যদি একটু বলি, যদি আমি সময় পাই। আপনি ধরুন যে 5ই আগস্ট বা 2024 সালের বা তারপরে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অস্ত্রের অধিকাংশ কিন্তু উদ্ধার করা যায়নি। নাম্বার টু, তখন যে জঙ্গি যে অপরাধীরা বেরিয়েছিলেন, তাদেরকে কিন্তু আর গ্রেফতার করা যায়নি। অনেকে জামিন হয়েছিল একদম, আমি আমি জানি না কিভাবে জামিন হয়। যেমন ওসমান হাদির যিনি কিলার, ফয়সাল, তাকে চিহ্নিত করা হয়েছে তিনি 3টি অস্ত্র সহ এবং 17 লক্ষ টাকা সহ
তিনি গ্রেফতার হয়েছিলেন এবং তার তিনি কিছুদিন জেলেও ছিলেন, বাট তিনি জামিন পেয়ে গেলেন হঠাৎ হাইকোর্ট থেকে। তো এটা তো ভালো লক্ষণ না। আমি মনে করি নির্বাচনকে যদি এই সহিংসতা মুক্ত রাখতে হয়, প্রাণহানি যদি কম ঘটাতে হয় বা প্রাণহানি যাতে কম হয়, সেটি কিন্তু সরকারের চেষ্টা করা উচিত। যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এত সুন্দর নির্বাচন আমরা আয়োজন করতে যাচ্ছি, এরকম নির্বাচন বাংলাদেশের মানুষ কোনোদিন দেখেনি। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, আমরা আশা করতে চাই তার মুখে ফুলচন্দন পড়ুক, তিনি যেটি বলেছেন সেটি যেন সত্যি পরিণত হয়। কারণ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বাংলাদেশ কিন্তু সবসময় ঘটছে। আচ্ছা, সুতরাং এই সহিংসতা সরকারকে যাতে এবার বেকায়দায় না ফেলতে ঘটে কি এই সেই ধরনের চেষ্টা। সহিংসতা এমন কি হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই একটি পক্ষ তো আছেই, একটি বড় পক্ষ, এবং অনেক দেশি বিদেশি শক্তিও আছে যারা, বিশেষ করে আমি নাম ধরেই বলি, যারা গত 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছে। তাদের একটি সাজানো বাগান ছিল। তারা ইচ্ছামতো দুর্নীতি করতো, ইচ্ছামতো মানুষ গুম করতো, ব্যাংক খেয়ে ফেলতো, আর্থিক প্রতিষ্ঠান খেয়ে ফেলতো, যত খুশি ইচ্ছা বিদেশে টাকা পাচার করতো, বিদেশে বাড়িঘর করতো। হঠাৎ করে সেটি বন্ধ হয়ে গেছে, তাদের সাজানো বাগান তছনছ হয়ে গেছে। সুতরাং তারা তো চায় যে দেশে একটা অস্তিত্ব সৃষ্টি হোক এবং তারা আবার সেই অস্তিত্বের সুযোগ নিয়ে আবার বাংলাদেশে ফিরে আসুক এবং তাদের যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সেটি আবার তারা চালাক। সুতরাং একটি পক্ষ তো আছে এর সঙ্গে। জি, আমাদের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির সবকিছু কিন্তু আমাদের ইচ্ছা হয় না, অনেক বড় বড় পাওয়ার এখানে কাজ পার্শ্ববর্তী করে, দেশের প্রভাব সেই থাকে পক্ষই আপনি থাকতে পারে। বলতে চাচ্ছেন। জি, নিশ্চয়ই। সাইফুর রহমান তপন, একটু আবারও আপনার কাছে আসতে চাই। অপরাধীদের কেন ধরা যাচ্ছে না? আগের সরকারের সময় যে কখনো এরকম ঘটনা ঘটেনি তা তো নয়। এটা একেবারে নতুন সেটাও না। কিন্তু অপরাধীরা ধরা পড়ে, কোনো না কোনোভাবে অপরাধীদের শনাক্ত করা যায়। কিন্তু এখন বিষয়টা আসলে কেমন দেখছেন? এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো যে যারা এই কাজটা করবে, হুম, মানে অপরাধীদের যারা ধরবে বা অপরাধীদের যারা খুঁজে বের করবে, যে বাহিনী, সেই বাহিনীর দিকে যদি আপনারা তাকান, সেই বাহিনীর অবস্থা কিন্তু এখনো ভালো না। এই এই বাহিনীকে এখনো থানায় গিয়ে সেই বাহিনীকে ধমক দেয়া যায়। মানে এখন আপনাকে বুঝতে হবে যে এই 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 দেশটা কিন্তু ব্রিটেন না, এই দেশটা কিন্তু ইউরোপ না, যারা 300-400 বছরের একটা বিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তা সভ্যতার একটা স্তরে তারা পৌঁছেছে। আইন মানার একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে। আমাদের রাষ্ট্রে যদি যারা অথরিটি প্রয়োগ করবে, কর্তৃত্ব যারা প্রয়োগ করবে, তাদের যদি সেই ক্ষমতাটা না থাকে, তাদের যদি সেই এটিচিউড বা মনোভাবটা যদি না থাকে, সবচেয়ে বড় কথা তাদের যদি সেই অথরিটি না থাকে, তাহলে এখানে এই ধরনের ঘটনা ঘটবেই। আপনি দেখুন হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, থানায় ঢুকে ধমক দিয়েছে, এখন সরকার বলছে তারা জুলাই যোদ্ধা। খুব ভালো কথা। এর পরে আপনি খেয়াল করুন যে আমরা তখন খুব ছোট ছিলাম, কিন্তু আহ মানে ওগুলো অপরিচিত কোনো ঘটনা না। প্রচুর অনেক মুক্তিযোদ্ধা ডাকাতি করেছে, অনেক মুক্তিযোদ্ধা অনেক ধরনের গুন্ডামি করেছে, নিজেদের মধ্যে অস্ত্র রেখে দিয়েছে। তাহলে যারা সেই সরকার, আমি বলছি যে আওয়ামী লীগ সরকার, তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, বিএনপি দেশ চালালো, তারা কি মুক্তিযোদ্ধা বলে তাদেরকে ছাড় দিয়েছে? তারা কি তাদের এইসবের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি? তাহলে তো দেশটা মানে স্থিতিশীল তো হতো না যদি না নিত। এখন যখন পুলিশকে যখন ধমক দেয়া হচ্ছে, জি, পুলিশকে যখন তার মতো করে কাজ করতে দেয়া হয় না, তখন কিন্তু আপনি আশা করতে পারেন না। আপনি জি, যেই শৃঙ্খলা আশা করছেন, সেই শৃঙ্খলা আপনি আশা করতে পারেন জি। না। মানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভঙ্গুর দশা আপনি বলছেন আসলে সেটি। একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমাদের আরো ২-১টি টপিক রয়েছে, আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ইলিয়াস খান এবং সাইফুর রহমান তপন। বিরতির পর আবারও আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে ইলিয়াস খান, একটু আপনার কাছে যেতে চাই যে একটু নির্বাচন কমিশন প্রসঙ্গে আসতে চাই। অতীতের মতো পাতানো নির্বাচন নয়, নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড। কাল শেষ হচ্ছে আপিলের সময়, প্রার্থিতা ফিরে পেতে 4 দিনে 469 জন আবেদন করেছেন। একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ড কি নিশ্চিত করতে পারবে নির্বাচন কমিশন, কিংবা সামগ্রিক পরিস্থিতি দেখে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই।
না, তাদের তো একটা প্রচেষ্টা আছে, বাট স্ক্রুটিনিতে কিন্তু নানা দল প্রশ্ন তুলেছে যে কোনো কোনো দলকে সহযোগিতা করা হচ্ছে, একদম নেকেডলি বলা হচ্ছে। বাট এগুলো আমার মনে হয় সময়ে ঠিক হয়ে যাবে, যদি যারা আপিল করেছেন একটা এর মধ্যে যারা যৌক্তিক কাগজপত্র সবকিছু আছে, যারা জিতবেন তারা কিন্তু ইলেকশন করবেন, এবং ইলেকশন করার কিছুদিন পর আমি মনে করি যে, বিশেষ করে ক্যাম্পেইন শুরু বোধহয় 18 তারিখ, এরপর থেকে অবস্থাগুলো একদম ঠিক হয়ে যাবে বলে আমি মনে করি। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন জায়গায় পুরো দেশব্যাপী একটু খারাপ অবস্থা। আমি মনে করি যখন ইলেকশন দিক সবাই ঢুকে যাবে, তখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটবে, কারণ তখন নির্বাচনী ক্যাম্পেইন ছাড়া তাদের সামনে আর কোনো বিষয় থাকবে না। যদিও এই গ্রুপটি, যে গ্রুপটির কথা আমি এবং তপন ভাই একটু আগে বললাম, যে একটি পক্ষ আছে যে আমাদের নির্বাচনটি বানচাল করতে বা নির্বাচনটি ডিস্টার্ব করতে, তারা জি, কিন্তু সক্রিয় থাকবে। সেক্ষেত্রে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী। দুটি জি, প্রশ্ন আপনার কাছে রয়েছে। একটা হচ্ছে যে আপনারা জি, বলছেন যে একটি পক্ষ সবসময় তৎপর, ধরেই নিলাম যে এটি হচ্ছে আহ, মানে যারা হচ্ছে যাদের পতন ঘটেছে আওয়ামী লীগ, তাদের তো জি। এমনিতেই তারা দৌড়ের উপরে রয়েছে, তারপরেও কি এরকম ষড়যন্ত্র করতে পারে? এটি হচ্ছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, জামায়াত ইসলামী বলছে, অভিযোগ করছে তারা, যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয়নি, তারা লেভেল প্লেইং ফিল্ডের জন্য বারবার নির্বাচন কমিশনকে তাগিদ দিচ্ছে। আপনার মন্তব্য জানতে চাই। এটি প্রথম যেটি আপনি বললেন, যে আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে, ধরুন আওয়ামী লীগের সর্বোচ্চ 40,000 ভোট পালিয়ে গেছে, 40,000 লোক বা তার বেশি, একটু 50,000 লোক। আর বাকি আওয়ামী লীগের যারা, তারা তো দেশেই আছেন, এবং ভারত থেকে কিন্তু বারবার উস্কানি দেওয়া হচ্ছে। এবং আপনি দেখবেন যে এই ওসমান হাদিকে যারা গুলি করেছে, তারাও কিন্তু আওয়ামী লীগের মদদে, আওয়ামী লীগের টাকা নিয়ে গুলি করেছে, এবং তাদের কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ দুর্ভাগ্যজনক ভাবে তাদের আশ্রয় দিয়েছে। শুধু তাদেরকেই না, এই খুনি যারা 1400 মানুষ হত্যা করেছে, অসংখ্য মানুষ পঙ্গু করেছে, তারা কিন্তু ভারতে আশ্রয় নিয়ে আছে, এবং এদেশে অপরাধ করেই অনেকে কিন্তু ভারতে চলে যায়। আমাদের পুলিশ ভাইদের তখন টনক নড়ে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, পালিয়ে যাওয়ার আগে টনক নড়ে না। কিন্তু আপনি সাম্প্রতিককালে আরেকটি বিষয় দেখবেন, যেসব লোক পালিয়ে গেছে তাদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিচ্ছে কোর্ট। নিশ্চয়ই আপনি দেখবেন এগুলি এগুলি কিন্তু ঘটছে। সুতরাং আপনি যেটা বলেছেন, আমি মনে করি যে আওয়ামী লীগ দৌড়ের উপর রয়েছে, এর অর্থ এই নয় যে তারা নির্বাচনকে ডিস্টার্ব করার চেষ্টা করবে না, তারা কিন্তু করবে। এবং জি, স্বাধীনতার পরে এই প্রথম নৌকা প্রতীক ছাড়া তারা কিন্তু এবার নির্বাচন হচ্ছে। সুতরাং তারা কিন্তু বলেছে, ভারতবর্ষ হুমকি দিয়েছে যে নৌকা প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে, যাতে কেউ ভোটাররা ভোট কেন্দ্রে না যায়। তো ভোট কেন্দ্রে তো ইচ্ছে করলেই যাবে না, তা তো না। ভোট কেন্দ্রে এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে দেশে যে মানুষ ভোট দিতে না যায়, বাট জি, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। জি। আমি একটু জামায়াত ইসলামের আবার মন্তব্যটা নিয়ে আর আপনার মতামত জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন যেটি করছে, এগুলো জামাতের রাজনৈতিক বক্তৃতা, এটা বলবেই। এবং ধরুন একটি গ্রামে যেখানে জামাতের সদস্য আছে 10 জন, সেখানে বিএনপির সদস্য আছে 50, 60, 100 জন। সুতরাং একটা ইমব্যালেন্স কিন্তু আছে। এর অর্থ এই নয় যে তারা গিয়ে কেন্দ্র দখল করবে বা তারা কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাবে। নির্বাচনের মাঠে গরম থাকে মাঝে মাঝে, আবার ঠিক হয়ে যায়। বাট একটি কথা হচ্ছে চূড়ান্ত, যেটি নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণের আসলে কিন্তু পথ নেই। রাইট। নানা সংকট থাকবে, নানা সমস্যার সৃষ্টি হবে, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কেউ কোনো কোনো দল প্রশ্ন করবে, বাট নির্বাচনটি হতে হবে। নির্বাচন না হলে আমরা গভীর খাদে পড়ে যাব। আমাদের দেশে ধরুন জি, 1 টাকা নিশ্চয়ই। বিনিয়োগ নেই এখন। এই জি, বিনিয়োগ না থাকার কারণে যুব সমাজ কিন্তু কাজ নেই, মানে যারা অনেকে। সামগ্রিকভাবে আসলে প্রভাব পড়বে সেটা বলতে চাচ্ছেন আপনি। সাইফুর জি, রহমান, জি, তখন একটু আপনার জি। কাছে আসতে চাই যে একই বিষয় জানতে চাই যে আপনার কাছে মনে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, আর এবারই প্রথম মনে হয় নৌকা প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? না, লেভেল প্লেইং ফিল্ড তো এটা যারা ইলেকশন করছেন তারা মানে ভালো বলতে পারবেন সেটা, তারা কতটা সহযোগিতা পাচ্ছেন, কতটা প্রতিকূলতার মুখে তারা পড়ছেন। তবে বিভিন্ন দলের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এই বিষয়টা স্পষ্ট হবে 20 তারিখের পরে, কারণ মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ দিন সম্ভবত 20শে জানুয়ারি। তারপরে ক্যাম্পেইন শুরু হবে, তখনই রিয়েল যে ছবিটা, আসল ছবিটা আমরা তখন দেখতে পাবো। কিন্তু এমনিতে আহ, এখন বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জন বিভিন্ন ধরনের অভিযোগ করছে। যেমন জামাতে ইসলাম কুড়িগ্রামে আপনার একটা ঘটনা ঘটেছে, দেখেছেন যে ডিসি
তিনি সনাতন ধর্মের মানুষ, তাকে যেই ভাষায় আক্রমণ করেছে, এইটা একটা নজিরবিহীন ঘটনা। রিটার্নিং অফিসারকে যদি এইভাবে থ্রেট করা হয় এবং একটা দেশের দালাল বলা হচ্ছে, একটা ধর্মীয় গোষ্ঠীর আহ, লোক বলে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তাকে, না না, এটা এবং খুব বলা হচ্ছে আপত্তিকর, তাকে এটা 5 মিনিটের ভাবাই যায় মধ্যে না। বদলি করে দেওয়া হবে। এই যদি হয় রিটার্নিং অফিসারের অবস্থা, হুম। তাহলে অন্যদের অবস্থা কেমন হতে পারে সেটা। আজকে একটা ভিডিও দেখলাম, গোপালগঞ্জ 3 আসনে বিএনপির যিনি ক্যান্ডিডেট, তিনি জামা খুলে দেখাচ্ছেন, তার জামার ভিতরে তিনি বুলেট প্রুফ একটা পোশাক পরে আছেন। তো বলা হয়েছে কেন? কারণ জীবনের আহ মানে তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটা। হ্যাঁ, এগুলো কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের নমুনা না। এগুলো, কারণ লেভেল প্লেইং ফিল্ড মানে শুধু এই না, নির্বাচন কমিশন এখানে এই মানে সমানভাবে অতজন বাদ দিবে বা সমানভাবে অতজনকে ইয়ে করবে, কিংবা এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। মানে আর যে প্রশ্ন আপনি বললেন যে নৌকা ছাড়া ইলেকশন হচ্ছে, তো এটা তো একটা বিশেষ বাস্তবতা, সেটা বিশেষ হুম, বাস্তবতা। এটা নিয়ে বিতর্ক আছে, আবার বিতর্ক হবেও সামনে। কিন্তু আমরা আমরা যারা দেশের ভেতরে আছি, দেশের সাধারণ নাগরিক যারা, আমরা চাচ্ছি যে কোনো ভাবে একটা মানে জনগণের ন্যূনতম সম্মতি সম্পন্ন একটা সরকার আমরা চাই। মানে জনগণের সম্মতির ভিত্তিতে একটা সরকার এখানে বসুক, আমরা এটা চাই। তাহলে আমরা অন্তত স্বাভাবিক কিছু কাজকর্ম করার দিকে যেতে পারবো। আপনি জানেন আমাদের সবকিছু বন্ধ হয়ে আছে, শুধু বিনিয়োগ বন্ধ হয় না, অনেক কিছু বন্ধ হয়ে আছে। আমাদের ভিসা রেস্ট্রিকশন হচ্ছে, ও ঝামেলার মধ্যে আমরা পড়ে আছি। সেটা কারণ আমরা কিন্তু চাচ্ছি ইলেকশনটা হয়ে যাক, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়ে যাক, এখানে জনগণ ভোট দিতে জি, পারবে, এটা আমরা চাচ্ছি জি। সেটা। মানে কিন্তু নৌকার আপনি চাইলেই আওয়ামী তো আর লীগের অংশগ্রহণ না করা এটা একটা বাস্তবতা। কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পরই আসলে এই সরকার, এবং একই বিষয়ে একটু সংক্ষেপে যদি আপনিও বলতেন, এটা কি বাস্তবতা? ইলিয়াস খান, আপনার কাছে একটু জানতে চাই। জি, কোনটি বলেছেন? এই যে আওয়ামী হ্যালো। লীগের অংশগ্রহণ না করাকে নির্বাচনে। না, এরা তো পালিয়ে গেছে। আপনি জানেন যে হুম, তাদের একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের পতন হয়েছে। নিশ্চয়ই হিটলারের যখন পতন হয়েছে, এরপর তার দল নির্বাচনে অংশ নেয়নি বা নেয়ার সুযোগ পায় না। আওয়ামী লীগের অবস্থা সেটাই হয়েছে। সুতরাং তারা যে কি দুর্বিনীত শাসন চালিয়েছে, তার ফল হচ্ছে আজকে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। আমি যখন জনগণের উপর দুঃশাসন চালাবো, তখন আমাকে তো পে করতেই হবে। আওয়ামী লীগ সেটি এখন পে করছে। আওয়ামী লীগ কিন্তু একটি কি বলে নির্বাচনমুখী দল। তারা কিন্তু সব সময় নির্বাচনে অংশগ্রহণ করেছে, যদিও স্বৈরাচারী এরশাদের আমলে তারা পুরো অন্যান্য দলগুলোর সঙ্গে জোট বেঁধে বলেছিল নির্বাচনে যাবে না, যারা জাতীয় নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। তারপরে তারা কিন্তু হুট করে নির্বাচনে অংশ নিয়েছে। বাট এবার তারা কোনোভাবেই পারছে না, সুযোগও নেই। কিন্তু তারা বিগত জাতীয় পার্টির সময়ে তারা তো মধ্য অন্যান্য দিয়ে দলকে একটি নির্বাচনের সুযোগ দেয়নি। মানে বিগত সময় আওয়ামী লীগ যখন জি ক্ষমতায় ছিল, জি মানে আর আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পতনের আগে, তখন তো তারা অন্যান্য দলকে নির্বাচনের সুযোগ দেয়নি। মানে তারা নির্বাচনমুখী দল, কিন্তু অন্যান্য দলকে যে সুযোগটা দেওয়া হবে লেভেল প্লেইং ফিল্ড, সেই নির্বাচন তো করেনি তারা। না না না, এই জন্য তো আজকে এটা হচ্ছে প্রকৃতির বিচার। জি, যারা মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, জি, এবার তারা নিশ্চয়ই। নিজেরাই নির্বাচন করতে পারছে না, এবং তারা জাতীয় পার্টির মধ্য দিয়ে ফিরে আসতে চেয়েছিল, সেই সুযোগটা কিন্তু পায়নি জি, এবং নিশ্চয়ই। পাওয়ার আপনাদের আর দুজনের সুযোগও নেই। মন্তব্যই শুনলাম। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে বিস্তারিত আলোচনা করা গেল না। ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য। সংবাদ সম্প্রসারণে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।